আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যা সংবাদে। আপনাদের সাথে আছি আমি সালিয়া পারভিন সাথী এবং আমি ফাহমিদা সালাম। 15 বছর পর এবার ভিন্নভাবে হচ্ছে বই উৎসব। নতুন বছরের প্রথম দিনে রাজধানী সহ সারা দেশে স্কুলগুলোতে শুরু হয়েছে বই বিতরণ কার্যক্রম। নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। বছরের পর বছর বই উৎসবের নামে অপচয় হয়েছে বলে জানিয়েছেন এনসিটিবি চেয়ারম্যান। বিনামূল্যে পাঠ্য বই প্রকাশ করতে অনেক ষড়যন্ত্র মোকাবেলা করতে হয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদউদ্দিন মাহমুদ। শাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। 15 বছর পর ভিন্নভাবে হচ্ছে বই বিতরণ কার্যক্রম। অপ্রয়োজনীয় খরচ এড়াতে অন্তর্বর্তী সরকার বাতিল করেছে ঘটা করে বই উৎসব। রাজধানীর বিভিন্ন স্কুলগুলোতে সকাল থেকে বিতরণ করা হয়েছে নতুন বই। নতুন বইয়ের ঘ্রাণ নিয়ে বছরের প্রথম দিন শুরু করে শিক্ষার্থীরা। বই হাতে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। ইতিহাস ও তথ্য বিকৃতি আর যেন পাঠ্যপুস্তকে না আসে সেই দাবি জানান তারা। যদি ভুল তথ্য থাকে তাহলে আসলে আমাদের যে জ্ঞানটা আমরা লাভ করি সেটাও তো আসলে ভুল হয়ে থাকে। বইগুলো ছাপানোর পর একবার বইগুলোকে চেক করা উচিত। এদিকে ময়মনসিংহ, রংপুর, বরিশাল, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে উৎসব মুখর পরিবেশে বই বিতরণ শুরু হয়েছে। সকালে নগরীর সরকারি ল্যাবরেটরি স্কুলে বই বিতরণ উৎসবের প্রথম দিনে প্রথম শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়। বছরের প্রত্যেকটা মুহূর্তে যাতে বই পড়তে পারি। বইটা যদি বছরের শুরুতে পাওয়া যায় তাহলে আমাদের জন্য অত্যন্ত আনন্দদায়ক হয়। চলতি মাসে সব বই হাতে পাবে শিক্ষার্থীরা বলে জানান জেলা প্রশাসক। আশা করছি আগামী 20 তারিখের মধ্যেই আমরা আমাদের সমস্ত বই আমরা শিক্ষার্থীদের হাতে তুলে দিতে পারবো। এদিকে বছরের পর বছর বই উৎসবে অপচয় হয়েছে বলে জানিয়েছেন এনসিটিবি চেয়ারম্যান। বছরের পর বছর জানুয়ারি মাসের 1 তারিখে বইয়ের নামে যে উৎসবের নামে যে অপচয় হয়েছে, উৎসবের বাহুল্য বাদ দিয়ে আমরা শিক্ষাবর্ষের শুরুতে সকলের নিকট বই পৌঁছে গুণগত মানসম্পন্ন বই পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। বুধবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে পাঠ্য বইয়ের অনলাইন ভার্সন ও ইএফটি কার্যক্রম উদ্বোধনে শিক্ষা উপদেষ্টা বলেন, অনেক ষড়যন্ত্র মোকাবিলা করে বিনামূল্যে বই দেয়া হচ্ছে। এটা একটা শেষ পর্যন্ত যুদ্ধের মতো অবস্থা হয়েছে, কেউ সন্দেহের ঊর্ধ্বে না। আমরা ঠিক করেছি আমাদের সময়ে আমাদের মন্ত্রণালয়ে যে দুর্নীতি হচ্ছে তার জন্য আমরা দুদককে বলবো যথাযথ অনুসন্ধান করবে কাজ করার জন্য। পাঠ্য বইয়ের ব্যাক কভারে জুলাই গণ অভ্যুত্থানের চেতনা সংশ্লিষ্ট গ্রাফিতি সংযোজন করা হয়েছে বলে জানান শিক্ষা উপদেষ্টা। ছাত্র জনতার অভ্যুত্থানের প্রতি আমাদের শ্রদ্ধা জানানোর একমাত্র উপায়। শাকিবুর রহমান, আরটিভি, ঢাকা। নতুন বছরে নতুন বাংলাদেশের প্রত্যাশা সাধারণ মানুষের। অন্যায়, অবিচার, দুর্নীতি সহ সকল বৈষম্যের অবসান চান তারা। বিপ্লবের ফসল ঘরে তুলতে মানুষের চিন্তা ও কর্মের পরিবর্তন আনারও প্রয়োজন বলে মনে করেন তারা। পুরনো ভাবধারায় দেশকে দেখতে চায় না কেউ। নিম্ন আয়ের মানুষ চায় পেট ভরে খাবারের নিশ্চয়তা। বিস্তারিত জানাচ্ছেন নাজিফ ফরাইজি। নতুন ভোর আর নতুন সূর্য উদয়ের মধ্য দিয়ে শুরু হলো নতুন খ্রিস্টীয় বছর 2025। বিপ্লব, স্বৈরশাসকের পলায়ন এবং হাজার হাজার মানুষের মৃত্যু ও আহত হওয়ার বছর 2024 পার করেছে বাংলাদেশ। তাই দেশের মানুষের কাছে 24-এর চেয়ে 25-এ প্রত্যাশা কম নয়। মাত্রই একটা বিপ্লব ঘটেছে, আমরা চাচ্ছি এটার এখনো বাস্তব যে প্রতিক্রিয়া আমরা এখনো দেখতে পাচ্ছি না। আমরা চাই 25 সালে এটা ভালোভাবে প্রকাশ পাক। মানুষের যে অধিকারগুলো আমরা পূর্ববর্তী বছরগুলোতে হারিয়ে যেতে দেখেছি সেটা যাতে মানুষ আস্তে আস্তে যেভাবে ফিরে পাচ্ছে সেটা যাতে পূর্ণাঙ্গভাবে ফিরে পায়। বিপ্লবের মাধ্যমে যে পরিবর্তনের ধারা সূচিত হয়েছে তার হাত ধরে দেশকে উন্নতির শিখরে নিয়ে যেতে চান তরুণরা। দেশের মধ্যে যে চাঁদাবাজি সংস্কৃতি এটা যেন বন্ধ হয়, বাংলাদেশে দুর্নীতি মুক্ত থাকবে, কল্যাণমূলক একটি রাষ্ট্র যেন গঠন হয়। তবে দেশের পরিবর্তন আনতে আগে নিজেদের পরিবর্তন আনতে হবে বলে মনে করেন তারা। বৈষম্যহীন যে চেতনাটা সৃষ্টি হয়েছে এটাকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে। শুধু বিপ্লব হয়েছে বা ওই পর্যন্তই রেখে দিলে হবে না। পূর্বের ঘটনাগুলোর পুনরাবৃত্তি করা যাবে না। চিন্তা ভাবনা সেটার অবশ্যই পরিবর্তন করতে হবে। গত বছর আমি একটু কম প্রোডাক্টিভ ছিলাম, এজন্য চাচ্ছি এই বছর আরেকটু বেশি প্রোডাক্টিভ হব। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকবে, ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে। নিম্ন আয়ের মানুষের কাছে নতুন বছরের প্রত্যাশা ভিন্ন। যেমন রিকশা চালক লাল মিয়া চান পরিবার নিয়ে 3 বেলা পেট ভরে খেতে, আর ক্ষুদ্র ব্যবসায়ী আমির হোসেন চান ঋণ মুক্তি। জিনিসপত্রের দাম কম চাই, আমরা যেন খাইয়ে লইয়া সুখ শান্তির মতো থাকতে পারি। আমি লেনগ্রস্ত, আমি লেন থেকে আল্লাহ যদি আমার মুক্তি করে তাহলে আমার
এটাই আমার প্রত্যাশা। তবে মানুষ ভেদে প্রত্যাশার ভিন্নতা থাকলেও দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার কথা জানান সবাই। নাজিব ফরায়েজি, RTV, ঢাকা। সিন্ডিকেট ভেঙে নিত্যপণ্যের দামে ফিরবে সুদিন, হবে নতুন কর্মসংস্থান, জীবন হবে স্বাচ্ছন্দ্যময়। নতুন বছর 2025-এ এমনটাই প্রত্যাশা করছেন দেশের সাধারণ মানুষ। রপ্তানি খাতের সবচেয়ে বড় অবদান রাখা তৈরি পোশাক শিল্পের উদ্যোক্তারা বলছেন, জ্বালানি সরবরাহ ঠিক রাখার পাশাপাশি সময়মতো ব্যাংকের সহায়তা পাওয়া গেলে এ খাতের রপ্তানি ছাড়াবে $50 বিলিয়ন। আর অর্থনীতিবিদদের মত, অন্তর্বর্তী সরকার বাস্তবায়নযোগ্য পদক্ষেপ নিলে 2025-এ বাংলাদেশ হবে বিশ্বে মর্যাদাশীল রাষ্ট্র। সেলিম মালিকের রিপোর্ট। 2024-এর প্রায় পুরোটা সময় জুড়ে দেশের মানুষকে সবচেয়ে বেশি ভুগিয়েছে নিত্যপণ্যের অতিমূল্য, যার প্রভাবে রাষ্ট্র ক্ষমতার ভিত নড়েবড়ে হয়ে গিয়েছিল স্বৈরাচার শেখ হাসিনা সরকারের। এমন বাস্তবতায় ছাত্রদের আন্দোলনে ফুঁসে ওঠা জনতা যোগ দিলে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় শেখ হাসিনা। মূল্যস্ফীতি কিছুটা কমতির দিকে থাকলেও 2025-এর প্রথম দিনেও কষ্টে আছে মানুষ। ক্রেতাদের প্রত্যাশা এবার ভাঙা হোক সিন্ডিকেটের কালো থাবা। সাগরের ঢেউর মতো বেড়ে যাচ্ছে, কমে যাচ্ছে, এটা কেন হবে? এটার পিছনে যে লোকগুলো লুকিয়ে আছে, আমার মনে হয় তাদেরকে চিহ্নিত করে এটাকে শিথিল করা উচিত। 2025 বাংলাদেশের সকল মানুষের জন্য সুখময় হোক। বৈষম্যহীন দেশের প্রত্যাশা করছেন সাধারণ মানুষ। 25-এ বাড়ুক কর্মসংস্থান, জীবন হোক স্বস্তিময়। আমাদের সিস্টেমটাই এমন ভাবে তৈরি করে যাবেন ডক্টর ইউনূস স্যারের নেতৃত্বে, ওই ভিত্তির উপরে দাঁড়িয়ে এই দেশ হাজার হাজার বছর ধরে এগিয়ে যাবে। যার যার স্থান থেকে যদি সবাই কাজ করে, সবাই মনিটরিং করে, তাহলে আল্লাহর রহমতে 2025-এ আমাদের কোনো সমস্যা হবে না। শেখ হাসিনার পতনের পর নানা চক্রান্তে অস্থির তৈরি পোশাক শিল্প, এরই মধ্যে বন্ধ হয়ে গেছে শতকের বেশি কারখানা। তবে এই শিল্প উদ্যোক্তার প্রত্যাশা 2025-এ বাড়তে পারে রপ্তানি। ব্যাংকগুলির যে অসহযোগিতা, চরম অসহযোগিতা, পাশাপাশি শ্রমিকদের যে অসন্তোষ, এটাকে অন্তত বন্ধ করতে হবে। এই সমস্যাগুলি যদি সমাধান করা যায়, 15 থেকে 20% গ্রোথ হওয়ার সুযোগ কিন্তু আমাদের তৈরি হবে। তাহলে 50 বিলিয়নের রপ্তানি কিন্তু আমাদের ছাড়িয়ে যাবে, এটা আমাদের বিশ্বাস। আর অর্থনীতিবিদ ডক্টর রাশিদ তিতুমিরের মতে, অন্তর্বর্তী সরকার বাস্তবায়নযোগ্য এবং সুপরিকল্পিত পদক্ষেপ নিলে বদলানো সম্ভব দেশের চিত্র। সব সংস্কার করতে পারবে না এবং সাধারণ মানুষ তা চানও না। তারা চান যে দৃষ্টান্ত স্থাপন করা হোক, যাতে করে পরবর্তী রাজনৈতিক সরকার বাধ্য হন এই সমস্ত সংস্কার চালিয়ে যেতে। পাশাপাশি কৌশলী ভূমিকার মাধ্যমে বিশ্বে বাংলাদেশকে মর্যাদাশীল রাষ্ট্রে পরিণত করতে সরকারকে এগিয়ে আসার আহ্বান এই জ্যেষ্ঠ অর্থনীতিবিদের। বাংলাদেশ ভূ রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ভবিষ্যতে এমন ভাবে পথ পরিক্রমা তৈরি করে যাওয়া দরকার যাতে বাংলাদেশ নেতৃত্ব দিতে পারে। সেলিম মালিক, RTV, ঢাকা। 2025 সাল হবে শেখ হাসিনা ও আওয়ামী লীগের মানবতা বিরোধী অপরাধের বিচারের বছর। নতুন বছরই বিগত 16 বছরের অপকর্মের বিচারের কাজ চলবে বলে আশা করছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। সকালে নতুন বছরের শুভেচ্ছা বিনিময় শেষে গণমাধ্যমকে এসব কথা জানান তিনি। বলেন, মূল ভবনে প্রধান বিচারপতির সম্মতির পরই বিচারিক কাজ শুরু হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার যত অপরাধ করেছে তার সব বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে। এদিকে 5 আগস্টে চাংখারপুরে 5 জনকে হত্যা মামলায় পুলিশের কনস্টেবল সুজনের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করেছে ট্রাইব্যুনাল। সাল হবে এই সমস্ত ঘৃণ্য যারা অপরাধ করেছে সেই অপরাধীদের বিচারের বছর। সেইটাকে প্রায়োরিটি দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রাষ্ট্রীয় সেই আকাঙ্ক্ষা, জাতীয় সেই আকাঙ্ক্ষাকে সামনে রেখে, বিবেচনায় রেখে দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। আমরা চেষ্টা করব 2025 সাল যেন বাংলাদেশের জন্য একটা সুবর্ণ ইতিহাসের বছর হয়, যে 2025 সাল অবশ্যই অপরাধীদের বিচারের বছর হবে। খ্রিস্টীয় নববর্ষ 2025 সালের প্রথম দিনে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সকালে রাজধানী তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা কার্যালয়ে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এই বৈঠক হয়। পরে সচিবালয়ে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, নতুন বছরে অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য 3টি। তা হল আদালতে স্বাধীনভাবে জুলাই অগাস্ট হত্যাকাণ্ডের বিচার, রাজনৈতিক মতৈক্য গড়ে প্রস্তাবিত সংস্কার নিশ্চিত করা এবং রোডম্যাপ অনুযায়ী নির্বাচন করা। তিনি আরও জানান, আওয়ামী লীগ নির্বাচনে আসবে কি আসবে না সে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।
বিচার নিশ্চিত করা এই জুলাই আগস্টে হত্যাকাণ্ড এবং যে বর্বরতা চলেছে তার। দ্বিতীয় হচ্ছে যে সমস্ত সংস্কার করার প্রস্তাবনাগুলো আসবে সেগুলোর ব্যাপারে রাজনৈতিক মতৈক্য গড়ে সেই সংস্কারগুলো করা। আরেকটা হচ্ছে নির্বাচনের একটা ক্লিয়ার রোড ম্যাপ ডেভেলপ করা। আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ করব এরকম কোনো অবস্থান তো নেয়নি। আমরা যেটা দেখেছি যে হাইকোর্টে এরকম একটা বা দুইটা রিট পিটিশন হয়েছিল, সেগুলো আমার ধারণা একটা উইথড্র করা হয়েছে, আরেকটা মনে হয় হাইকোর্ট নিজেই সামারিলি রিজেক্ট করে দিয়েছে। রাজধানীর কামরাঙ্গীরচর থানা চাঁদাবাজি ও শ্লীলতাহানির পৃথক 2 মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এছাড়া চকবাজার থানার অপর একটি হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। সকালে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে 2 মামলায় 10 দিন করে রিমান্ডের আবেদন করা হলে রাষ্ট্র ও আসামি পক্ষের আইনজীবীদের শুনানি শেষে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেনের আদালত। এদিন লালবাগ থানার এক মামলায় চকবাজার থানা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম ওরফে রাজুকে গ্রেফতার দেখানো হয়েছে। প্রথম মামলাটি তার জন্য 10 দিনের রিমান্ড প্রার্থনা করা হয়। ওই মামলায় তার বিরুদ্ধে 2 দিন রিমান্ড মঞ্জুর করা হয় এবং আরেকটি মামলায় 10 দিন রিমান্ড প্রার্থনা করা হয় এবং সেখানেও 2 দিন তার বিরুদ্ধে রিমান্ড মঞ্জুর করা হয়। আর একটি মামলা, সেই মামলা একটি হত্যা মামলা, সেখানে তাকে গ্রেপ্তার দেখানো হয়। জুলাই স্মৃতি ফাউন্ডেশনে ডিসেম্বর পর্যন্ত আর্থিক অনুদান জমা হয়েছে 109 কোটি 20 লাখ টাকা। এর মধ্যে অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের 2229 জনকে 47 কোটি 32 লাখ টাকা সহযোগিতা দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেন, আর্থিক সহযোগিতা দেওয়ার ক্ষেত্রে শহীদ পরিবার ও গুরুতর আহতদের প্রাধান্য দেওয়া হয়েছে। ধারাবাহিকভাবে সব আহত পরিবারকে সহযোগিতা করা হবে। আতিকা রহমানের রিপোর্ট। ছাত্র জনতার অভ্যুত্থানের সময় জুলাই গণহত্যায় শহীদ হওয়া ব্যক্তিদের স্মরণে প্রতিষ্ঠিত হয় জুলাই স্মৃতি ফাউন্ডেশন। প্রতিষ্ঠার পর থেকে শহীদ পরিবার ও আন্দোলনে আহতদের চিকিৎসার খরচ ও আর্থিক সহযোগিতা করছে প্রতিষ্ঠানটি। রাজধানীর শাহবাগে ফাউন্ডেশনের কার্যালয়ে এর কার্যক্রমে বিস্তারিত তুলে ধরেন প্রতিষ্ঠানের সিইও ও শহীদ মীর মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। এ সময় সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেন, অভ্যুত্থানের শহীদ ও আহত পরিবারের 2229 জনকে 47 কোটি 32 লাখ টাকা সহযোগিতা দেওয়া হয়েছে। আমাদের ফাউন্ডেশনে আর্থিক সহযোগিতা এসেছে 109 কোটি 20 লক্ষ। এখন পর্যন্ত আর্থিক সহযোগিতা প্রদান করেছি 47 কোটি 32 লক্ষ। ফান্ডে এখন পর্যন্ত রয়েছে প্রায় 161 কোটি টাকার মতো। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডেটা সেন্টার, সেখানে এখন পর্যন্ত ভেরিফাইড শহীদের সংখ্যা 826। গণ অভ্যুত্থানে ছাত্র জনতার আত্মত্যাগকে স্মরণ করে আহতদের উন্নত চিকিৎসা ও কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। মেডিকেল সনদ ও নিজ নিজ এলাকায় যাচাই বাছাই করে আহতদের তালিকা করা হচ্ছে। এমআইএস আছে, আমাদের এখানে নেই, তাদেরটা এখন আমরা ছাড়িনি। রিজন একটাই, এমআইএস কে আমরা সরাসরি জিজ্ঞাসা করেছি, আপনারা যদি বলেন যে আমাদের এটা ফুললি ভেরিফাইড, আমরা আমাদের উপর এখন ওই ট্রাস্টটা করছি, আমরা গ্যাজেট প্রকাশ করে দিচ্ছি। যাকে আমি নিজে গিয়ে ফান্ড দিয়েছিলাম নিটোরে, পরে গিয়ে দেখি যে না, উনি সকল কাগজ যেগুলো আমরা চেয়েছি সেগুলো রেডি করে এনে এখানে দিয়েছে, কিন্তু এই আন্দোলনে আহত না, আন্দোলনের সময় আহত। উনি 5ই অগস্টে আহত, বাইক অ্যাক্সিডেন্ট করেছে অন্যভাবে। কাজের গতি আনতে এবং সুন্দরভাবে পরিচালনা করতে প্রতিটি বিভাগে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের কার্যালয় স্থাপন করা হবে। এনআইডি কার্ডটা আমার ম্যাচ করতে হবে আসলে। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। বড় বড় সংস্কার করতে গিয়ে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণের মতো জনগণের অতি প্রয়োজনীয় বিষয়গুলোর দিকে অন্তর্বর্তী সরকার কম গুরুত্ব দিচ্ছে বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছাত্রদলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে অন্তর্বর্তী সরকার এ বিষয়ে সতর্ক করে দেন। বলেন, এভাবে চলতে থাকলে জনগণের মধ্যে ক্ষোভ সৃষ্টির সুযোগ তৈরি হবে। সংস্কার দরকার থাকলেও নির্বাচনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করেন তিনি। বিস্তারিত সুমন তানফিরের প্রতিবেদনে। স্বৈরাচার শেখ হাসিনা পতনের পর প্রথমবারের মতো বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী, তাই নেতাকর্মী সবার মধ্যে ছিল উৎফুল্ল আমেজ। রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত হন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান ছাত্রদলের নেতাকর্মীদের দেশ গঠনে স্বার্থের ঊর্ধ্বে উঠে কাজ করে যাওয়ার নির্দেশনা দেন। সেই সঙ্গে সংস্কার ও নির্বাচনের প্রশ্নে বিএনপির অবস্থান পরিষ্কার করেন। সংস্কার এবং নির্বাচন উভয়ই প্রয়োজন। বিদ্যমান ব্যবস্থাকে সময়োপযোগী করতে সংস্কার একটি অনিবার্য ধারাবাহিক প্রক্রিয়া। একইভাবে গণতান্ত্রিক ব্যবস্থাকে টেকসই এবং প্রাতিষ্ঠানিক রূপ দিতে নির্বাচনই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ও কার্যকর পন্থা। বড় বড় সংস্কারে হাত দিতে গিয়ে জনগণের অতি প্রয়োজনীয় সমস্যাগুলো বাদ পড়ে যাচ্ছে কিনা সে বিষয়ে অন্তর্বর্তী সরকারকে সতর্ক করেন তারেক রহমান। অন্তর্বর্তীকালীন সরকার হয়তো তাদের দৃষ্টিতে অনেক বড় বড় সংস্কার কর্মসূচি হাতে নিয়েছে, তবে এইসব সংস্কার কর্মসূচির আড়ালে জনগণের নিত্যদিনের দুর্দশা উপেক্ষিত থাকলে জনগণ হয়তো খোদ সরকারের সংস্কার দাবি নিয়ে মুখ খুলতে বাধ্য হবে। এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ছাত্রদলের নেতাকর্মীরা। কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। সুমন তানভীর, RTV, ঢাকা। সেরা উদ্যোক্তা তৈরির লক্ষ্যে সারা দেশে উপজেলা পর্যায়ে বাণিজ্য মেলা আয়োজনের পরামর্শ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর জন্য প্রয়োজনে অর্থ দেবে সরকার। পূর্বাচলে 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। রফিকুল ইসলামের রিপোর্টে থাকছে বিস্তারিত। পূর্বাচলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আয়োজন করা হয়েছে 29তম বাণিজ্য মেলার উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। প্রধান উপদেষ্টা বলেন, মানুষ মাত্রই উদ্যোক্তা। বাণিজ্য মেলা মানুষের উদ্যোগ ও সৃজনশীলতাকে তুলে ধরার সুযোগ দেয়। এ সুযোগ কাজে লাগাতে হবে। এই মেলার প্রস্তুতি সারা বছর ধরে চলবে। জেলায় জেলায়, উপজেলায় উপজেলায় বাছাই করা কে ফাইনাল মেলাতে জায়গা পাবে। প্রতিযোগিতা হবে, প্রত্যেক উপজেলা থেকে 3 জন 4 জন যা আপনারা বিচার করেন আসবে, তাদের জায়গা পাবে। তাদের সমস্ত খরচ সরকার বহন করবে, দুনিয়াকে প্রদর্শন করবে। এই যেগুলো এখানে আসবে শুধু সাথে বাংলাদেশের সেরা না, তারা দেখবেন যে অনেকে দুনিয়ার সেরা হয়ে গেছে। নতুন নতুন পণ্য উদ্ভাবনের মাধ্যমে দেশের রপ্তানিকে আরও সমৃদ্ধ করতে ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। সকলের সম্মিলিত প্রয়াসে নতুন নতুন পণ্য উদ্ভাবনের মাধ্যমে আমাদের রপ্তানিকে আরও সমৃদ্ধ করতে হবে। পণ্যের পাশাপাশি সেবা খাতে বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে এগিয়ে আসার জন্য আমি আমাদের ব্যবসায়ী মহলকে অনুরোধ জানাচ্ছি। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্যমতে এবারের বাণিজ্য মেলায় বাংলাদেশ ছাড়াও বিশ্বের 7টি দেশের 11টি প্রতিষ্ঠান সহ মেলায় থাকছে 362টি স্টল ও প্যাভিলিয়ন। জুলাই আগস্ট অভ্যুত্থানকে প্রাধান্য দিয়ে হবে জুলাই চত্বর, 36 চত্বর ও তারুণ্যের প্যাভিলিয়ন। টিকিটের ব্যবস্থা থাকায় প্রবেশ পথে রয়েছে ভিন্ন ব্যবস্থা। রফিকুল ইসলাম, RTV, ঢাকা। সাবেক আইনমন্ত্রী আনিসুল হকে প্রায় 150 কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। এছাড়া ব্যাংকে 665 কোটি টাকার সন্দেহজনক লেনদেন পাওয়া গেছে। এসব অভিযোগে তার বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। বিকেলে দুদক কার্যালয়ের সংবাদ সম্মেলনে কথা জানান সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। এদিকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের দ্বৈত নাগরিকত্বের তথ্য চেয়ে 3 দপ্তরে চিঠি দিয়েছে দুদক। শরীয়ত খানের রিপোর্ট। গণ আন্দোলনে সরকার পতনের 1 সপ্তাহ পরেই সদরঘাট থেকে গ্রেপ্তার হন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। এরপর থেকেই বিভিন্ন হত্যা মামলায় রিমান্ডে দিন পার করছেন সাবেক এই মন্ত্রী। গেল 7 অক্টোবর আনিসুল হক ও তার ঘনিষ্ঠ সহযোগী অ্যাডভোকেট তৌফিকা করিম সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। জনাব আনিসুল হক, সাবেক মন্ত্রী, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, ঢাকার বিরুদ্ধে 146 কোটি টাকারও বেশি মূল্যের সম্পদের মালিকানা অর্জনপূর্বক দখলে রাখা, 29টি ব্যাংক হিসাবে সর্বমোট 665 কোটি টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করে মানি লন্ডারিংয়ের সম্পৃক্ত অপরাধ, দুর্নীতি ও ঘুষ সংগঠনের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বাড়াল করার উদ্দেশ্যে স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার দায়ে একটি মামলা রুজু করা হয়েছে।
এছাড়া নাটোর ১ আসনের সাবেক সংসদ সদস্য শহীদুল ইসলাম বকুলের বিরুদ্ধেও অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগ পেয়েছে দুদক। 2,27,49,000 টাকার বেশি সম্পদের মালিকানা অর্জন ও দখলে রাখা এবং নিজ ও স্বার্থ সংশ্লিষ্ট 8টি ব্যাংক হিসাবে 29 কোটি টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করে মানি লন্ডারিংয়ের সম্পৃক্ত অপরাধ। সরকারি কর্মচারীদের দ্বৈত নাগরিকত্ব বা একাধিক পাসপোর্টের তথ্য চেয়ে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর, পুলিশের স্পেশাল ব্রাঞ্চ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন। এভাবে উক্ত সন্দেহভাজন ব্যক্তিবর্গ নিজেদেরকে আইনি পদক্ষেপ হতে রক্ষা করা সহ নিজেদের অপকর্ম ডেকে রাখার প্রয়াস চালাচ্ছেন। এ সকল ক্ষেত্রে তারা বাংলাদেশের পাশাপাশি একই সঙ্গে অন্যান্য দেশের নাগরিকত্ব গ্রহণ করে থাকেন। এদিকে ফাইল গায়েব, পূর্বাচলের সাবেক প্রকল্প পরিচালক উজ্জ্বল মল্লিকের অনিয়ম ও প্রবাসীদের প্লট বরাদ্দ, কমিশন বাণিজ্যের অভিযোগে মতিঝিলের রাজুক ভবনে অভিযান চালিয়েছে দুদক। এ সময় ঘটনার সত্যতা পেলেও কাউকে আটক করতে পারেনি দুদকের টিম। শরীয়ত খান, RTV, ঢাকা। জাতীয়তাবাদী ছাত্রদলের 46তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাটোরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ হয়েছে। বিকেলে শোভাযাত্রা শেষে কানাইখালী প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ হয়। এতে বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারের মাধ্যমে সংবিধান সংশোধন হওয়া উচিত। এ সময় নাটোর জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম ও জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ উপস্থিত ছিলেন। নিরাপদ ও সুষম খাদ্য নিশ্চিত, দেশীয় খাদ্যের প্রসার এবং রন্ধন শিল্পের উন্নয়নের ইফাদ রসুই এবং লবি রহমান কুকিং ফাউন্ডেশন প্রকাশ করল রন্ধন বিষয়ক ত্রৈমাসিক ম্যাগাজিন ইফাদ রসুই হাড়ির গল্প। দুপুরে রাজধানীর রাও ক্লাবে ম্যাগাজিনটির মোড়ক উন্মোচন করেন অভিনেত্রী দিলারা জামান, ইফাদ মাল্টি প্রোডাক্টসের COO মাহবুব বাসিত সহ অতিথিরা। অনুষ্ঠানে বক্তারা বলেন, এই ম্যাগাজিনের মাধ্যমে দেশ ও দেশের বাইরের রন্ধন শিল্পের নানা খুঁটিনাটি জানতে পারবে মানুষ, যার মাধ্যমে নানাবিধ খাবার তৈরির পাশাপাশি খাদ্য শিল্পে একজন সফল উদ্যোক্তা হতে পারবে দেশের প্রান্তিক এবং সুবিধাবঞ্চিত মানুষেরা। বিশ্বজুড়ে যখন বর্ষবরণের উৎসব, তখনও নৃশংসতা থেমে নেই ফিলিস্তিনের গাজা উপত্যকায়। বুধবার গাজার উত্তর জাবালিয়া, আল বুরেজ ও বেত লাহিয়া সহ আরও কয়েকটি জায়গায় ইসরায়েলি হামলায় কমপক্ষে 23 জন নিহত ও শতাধিক আহত হয়েছে। ইসরায়েলি হামলা শুরুর পর থেকে গাজার জনসংখ্যা 6% বেশি কমেছে। বুধবার এ তথ্য জানায় হামাসের জনসংখ্যা ব্যুরো। এদিকে জাতিসংঘ এক বিবৃতিতে জানায়, ইসরায়েল গাজার সাধারণ জনগণের সঙ্গে জাতিসংঘের স্বাস্থ্যকর্মীদের উপরও হামলা চালাচ্ছে, তবে তা অস্বীকার করেছে ইসরায়েল। চলমান হামলায় গাজায় মোট নিহতের সংখ্যা 45,000 ছাড়িয়েছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের হাই ভোল্টেজ ম্যাচে আজ মাঠে নামবে রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচ শুরু সন্ধ্যা 6:30টায়। এর আগের আসরে প্রথম জয়ের খোঁজে দুপুর 1:30টায় মাঠে নামবে রাজশাহী ও ঢাকা ক্যাপিটালস। বিস্তারিত রাফি আমিনের রিপোর্টে। চ্যাম্পিয়ন তকমা গায়ে জড়িয়ে টুর্নামেন্টে পা রেখেছিল রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল। শুরুটাও হয়েছে দারুণভাবেই। আসরের উদ্বোধনী ম্যাচে দুর্বার রাজশাহীর দেওয়া 198 রানের লক্ষ্য সহজেই পার করে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বরিশাল। তাতে প্রথম ম্যাচেই 200 রানের ইনিংস দেখে দর্শকরা। দলটির দেশি ও বিদেশি ক্রিকেটাররাও মুগ্ধ করেছে ব্যাটে বলের লড়াইয়ে। রংপুরের বিপক্ষে মাঠে নামার আগে তাই ফুরফুরা মেজাজেই মিরপুরে অনুশীলন করেছে শাহিন আফ্রিদি, মুশফিকরা। মিশন জয়ের ছন্দ ধরে রাখা। এদিকে বিপিএল এর দুইবারের শিরোপাধারী রংপুর রাইডার্সও এবারের আসরে রয়েছে দারুণ ফর্মে। ব্যাটে বলে ঝলক দেখিয়ে টানা 2 ম্যাচে জয় নিয়ে এখন পর্যন্ত পয়েন্ট তালিকার সবার উপরে তাদের অবস্থান। তৃতীয় শিরোপায় যোগ রেখে আসর শুরু করা গ্লোবাল সুপার লিগ চ্যাম্পিয়নদের মিশন এখন বরিশাল বধের মধ্য দিয়ে তালিকায় নিজেদের অবস্থানটা ধরে রাখা। এর আগে দিনের প্রথম ম্যাচে নতুন রূপে আসা ঢাকা ক্যাপিটালের প্রতিপক্ষ দুর্বার রাজশাহী। হার দিয়ে আসর শুরু করা দুদলের মিশন এই ম্যাচে জয়ের হাসি হাসা। রাফি আমিন, RTV।
সিনেমা হলের পাশাপাশি 8 পর্বের বর্ধিত সিরিজ টেলিভিশনে পর্দায় দেখা যাবে মোস্তফা সরোয়ার ফারুকী নির্মিত 840 সিনেমাটি। 3 জানুয়ারি থেকে 10 জানুয়ারি পর্যন্ত RTV, চ্যানেল আই ও দীপ্ত টিভিতে সম্প্রচার হবে। RTVতে রাত 8টায়, চ্যানেল আইতে রাত 8:20 এবং দীপ্ত টিভিতে প্রচার হবে রাত 10:30টায়। বছরের প্রথম দিন সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন প্রযোজক নুসরাত ইমরোজ তিশা, RTVর প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান, দীপ্ত টিভির CEO তসনুভা আহমেদ টিনা এবং চ্যানেল আইয়ের পরিচালক জহির উদ্দিন মাহমুদ মামুন। গেল 13 ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় 840 সিনেমা। আমাদের দর্শকরা দারুণ উপভোগ করবে, 3টি চ্যানেলে একসাথে চলবে। আমার শুভকামনা রইল এবং এর মাধ্যমে হয়তো বাংলাদেশে পলিটিক্যাল সেক্টরের কাজটা আর একটু বাড়বে, সবাই আত্মবিশ্বাসী হবে এবং আরো সুন্দর সুন্দর পলিটিক্যাল সেক্টর আমরা ভবিষ্যতে পাবো। এটা হবে হচ্ছে দৃষ্টান্ত যে সব চ্যানেল মিলে একসাথে কাজ করা যায় এবং সব টিভি একসাথে জোট করে কাজ করেই এগিয়ে যাওয়াটাই হচ্ছে আমাদের মিডিয়ার উন্নতি এবং মিডিয়া এভাবেই আগাবে এবং এভাবেই এগিয়ে যাওয়া উচিত। এটা আজকে তারা প্রমাণ করলেন, এজন্য আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। সন্ধ্যার সংবাদ এই পর্যন্ত। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।